তো রিসেন্টলি আমি বিভিন্ন আর্টিকেলগুলো পড়ছিলাম। তো মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কারটি পাওয়ার পরে বিভিন্ন বিখ্যাত যে সমস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়ে লেখালেখি শুরু করেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্র পত্রিকায়। তবে সেগুলো পড়ছিলাম এবং আমার মনে হয়েছে যে এই এই যে আর্টিকেলগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন। কারণ আমি বিভিন্ন সময় শাহরুখ খানের যে স্ট্রাগল যে জীবন সেটা আমি শেয়ার করেছিলাম। অমিতাভ বচ্চনকে নিয়ে আমার শর্টস রয়েছে তার স্ট্রাগল জীবন নিয়ে, প্রথম জীবন। অক্ষয় কুমারকে নিয়ে রয়েছে এবং বিভিন্ন শিল্পীদের নিয়ে আমি করার চেষ্টা করি। তবে মিঠুন চক্রবর্তী যেহেতু বাংলার মানুষ, যেহেতু বাংলা থেকে তার উঠে আসা, তো আমার মনে হয় তার যে জার্নি সেটার সাথে যেন আমরা বাঙালিরা আরও বেশি করে কানেক্ট করতে পারি। যাই হোক, তো আমি গৌতম ভট্টাচার্য আপনারা সবাই চেনেন। দীর্ঘদিন তিনি সাংবাদিকতা করেছেন। খেলার পাতায় তার লেখা পড়ার জন্য আমরা ছেলেবেলায় এক্সাইটেড হয়ে থাকতাম আর কি। সেই গৌতম ভট্টাচার্য তিনি মিঠুন চক্রবর্তীকে নিয়ে দীর্ঘ লেখা লিখেছেন এবং অসাধারণ লেখাটি তার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং বুম্বাদা প্রসেনজিৎ জিতের সাথেও সেটি শেয়ার হয়েছে। তো আমার মনে হয়েছে যে এই লেখাটি দর্শকের সাথে আমার ভাগ করে নেওয়া প্রয়োজন। আমি লেখাটি পড়ছি। তো তিনি গৌতম ভট্টাচার্য জানাচ্ছেন, বিদেশে থাকার জন্য সরাসরি পাথুরিঘাটের রাজবাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানো গেল না। শারজা থেকে দুবার ফোন করলাম, দুবারই মিঠুন ফোন ধরার অবস্থায় নেই, লম্বা লম্বা শটে রয়েছেন, মানে শুটিং চলছে আর কি। যে মানুষটাকে গত রোববার সন্ধেবেলা রাজারহাটের হোটেলে বসে একই জায়গায় দুবার ভাঙা হাত নিয়ে সমস্যায় চুরচুর হতে দেখেছি, যে স্বগতোক্তির মতো যন্ত্রণা ভরা মুখে বলেছিল আমার জীবনটাকে কখনো স্ট্রাগল ছাড়া চলবে না, যে দ্বিতীয় অপারেশন পরবর্তী বাথরুমে যেতে হলেও তার সহকারী কমোডে বসিয়ে দিয়ে তার ডান হাত অতখানি ভাঙা বলে কথা, যে নিজে জামা কাপড় পরতে পারে না, খবরের কাগজ বা হাতে ধরে রাখতে হয় বা কেউ পড়িয়ে শোনায়, সে যন্ত্রণাকাতর মুখে উত্তর কলকাতায় দিনভর শুটিং করছে, ভাবাই যায় না। তাও কিনা আজকের দিনে, যা মিঠুন চক্রবর্তীর পেশাদার জীবনের হল অফ ফেম ডে হিসেবে বিবেচিত হওয়া উচিত। পেছনে যাওয়া যাক, 2018 সম্ভবত। আজ যার জন্মদিন অর্থাৎ কয়েকদিন আগে আপনারা জানেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল, সেদিনই লেখাটি ফেসবুকে পোস্ট করেছিলেন গৌতমবাবু। আজ যার জন্মদিন সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমি মুম্বাইতে ঘটনাক্রমে বান্দ্রা অঞ্চলে ছিলাম। কথা হচ্ছিল রাতে দেখা করা যায় কি না, ডিনারে যাওয়া যেতে পারে। আচমকা ঠিক হলো আমাদের দেখা করার চেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত দাদা স্থানীয় একজনের প্রকৃত শারীরিক অবস্থার কথা জানা। আরও সহজ করে বললে, জনজীবন থেকে নিরুদ্দেশ লোকটার কি হলো একটা আন্দাজ খুঁজে বার করা। হ্যাঁ, মিঠুন চক্রবর্তী তখন ধরাছোঁয়া সম্পূর্ণ বাইরে রয়েছেন, ফোন ধরেন না, লোকচক্ষুর সামনে আসেন না, ঠিক কি হয়েছে কেউ জানেন না। নানা গুজব রটছে, কয়েকটা ওয়েবসাইট মোটামুটি তাকে মেরেই ফেলেছে, কিন্তু বিশ্বাসযোগ্য সূত্র বলছে খুব অসুস্থ, কেউ বলছে ক্যান্সার ধরা পড়েছে, কেউ বলছে দুরারোগ্য এমন পিঠের চোট যা স্বাভাবিকভাবে আর কখনো তিনি দাঁড়াতে পারবেন না। জীবনে থাকলো কিছু ফিল্ম, তার শেষ জীবনের সম্বল। সারাক্ষণ নাকি তার নার্সই তার একমাত্র সহায় হয়ে দাঁড়িয়েছে। জীবন থাকলো, কিন্তু সে জীবন তিনি আর উপভোগ করতে পারবেন না। কেউ আবার বলল গভীর ডিপ্রেশন। যে ভারতের সবচেয়ে বড় আয়করদাতা হিসেবে একটা সময় গর্ব অনুভব করত, সে নাকি ইডির তল্লাশি আর অর্থনৈতিক সততা নিয়ে প্রশ্ন ওঠায় এমন মানসিক গুলিবিদ্ধ যে লোকারণ্যে পুরনো জীবন কাটানোর কারণ দেখছে না। সে বাকি দিনগুলো মানুষ থেকে সরে আড়ালে থাকবে বলে ঠিক করেছেন, তাই ফোন রাখা ছেড়ে দিয়েছেন। বাড়িতে কারো ফোন এলে তিনি এন্টারটেন করেন না, বানপ্রস্থে চলে গিয়েছে বাকি জীবনের জন্য। সেক্রেটারি অনিল উপাধ্যায়কে নিশ্চয়ই নির্দেশ দেওয়া রয়েছে, কারণ তিনিও টানা 3 মাস ফোন ধরেননি। বুম্বা এবং আমার দুজনেরই মনে হলো একটা আপ্রাণ চেষ্টা করা যাক দেখা করার। গেটে সিকিউরিটি যদি ঢুকতে না দেয় তাহলে অত দূর আইল্যান্ড গিয়েও ফেরত আসতে হবে, কিন্তু যদি সিকিউরিটি টপকে যাওয়া যায়, এই মানসিক পরিস্থিতিতে মিঠুনদার সামনে যদি পড়ে যায় তাহলে তিনি তাড়িয়ে দেবেন না, হ্যালোটুকু তো বলবেন, সেটাই যথেষ্ট। লোকটাকে অন্তত চোখের দেখা হবে। গাড়িতে উঠতে যাব এমন অবস্থায় বন্ধুর ফোন এলো, মিঠুন চক্রবর্তী মুম্বাইতে নেই, আমেরিকায় ট্রিটমেন্ট করাতে। বুম্বাদা গম্ভীর হয়ে গেল। প্রিয়জনের খারাপ খবরে মানুষের যেমন মুখ চোখ হয়, বোঝা গেল পরিস্থিতি আরও জটিল, তাই নতুন করে ট্রিটমেন্টের দরকার পড়েছে। আমাদের ডিনারও তখন ক্যান্সেল হয়ে গেল।
এর মাস পাঁচেক এর মধ্যে আমার সল্টলেকের পুরনো বাড়িতে সহকারী প্রদ্যুৎকে নিয়ে মিঠুন এসে হাজির। চেহারা ছবি অনেক ম্লান, স্তিমিত হাঁটাচলা, অদৃশ্য সেই তেজ। পরিচিত যৌবনকে কেউ যেন মিউট করে দিয়েছে। শুধু বললেন, আমায় নাকি তুই অনেক করে খুঁজছিলি, তাই নিজেই চলে এলাম। তখনও কোভিড আবির্ভূত হয়নি, বাংলা ছবিতে আবার ফেরার প্রশ্ন ওঠেনি, কারণ সেই লোকচক্ষুর আড়ালে তো মিঠুন। গাড়িতে ওঠার আগে দেখলাম মাস্ক পরে নিলেন। শুনলাম অ্যাজমার সমস্যা রয়েছে, পিঠের সমস্যাও রয়েছে, উপার্জন নাকি অনেক কমে গিয়েছে, হোটেল ব্যবসায় নানান অনিশ্চয়তা, সবই শুনলাম। চলে যাওয়ার পর আমি আর আমার স্ত্রী বসে আলোচনা করছিলাম, যে লোকটা মানুষের জন্য এত করলো, একটা সময় হর্ষবর্ধনের মতো বিলিয়ে দিল নিজের রোজগার, তার একই পরিণতি বলুন তো। খবর খুব খারাপই লাগলো। মানুষটা জীবনে এমন চমকপ্রদ উত্থানের পর সেই যেখানে শুরু করেছিল সেই স্টার্টিং পয়েন্টেই ফেরত গেল। ভাগ্য কি মিঠুন চক্রবর্তীর জন্য এটাই লিখে রেখেছিল, যে চিরপরিচিত লড়াই না দিয়ে অসহায় হারে শেষ করবে? ঈশ্বর তাহলে আর স্বীকৃতির ফল কোথায়? হাজার হাজার মানুষের কৃতজ্ঞতার কি জীবনে কোনো দাম নেই? সাধারণত দেখা হলে কমন আলোচনার বিষয় থাকতো 26শে জানুয়ারির সকাল, মিঠুনের নিয়ম করে আসা বার্ষিক মন খারাপের সকাল, যেদিন পদ্ম পুরস্কারের জন্য নাম ঘোষণা হবে আর মিঠুনকে না দিয়ে বিদ্যা বালান, সাইফ আলি খানদের মতো জুনিয়রদের ওটা বিলিয়ে দেওয়া হবে, প্রতিবার ঘায়ের জায়গায় নতুন করে লেগে রক্ত বার হবে। সেদিন আর ওর প্রসঙ্গটা তুলিনি, জানতাম না পেতে পেতে ছাই হয়ে গিয়েছে চাহিদাটা। কয়েক মাসের মধ্যে রাজনীতিতে যোগদানের খবরটা টিভিতে দেখি, তাজ্জব হয়ে যায়। আক্রমণাত্মক বক্তব্য আর ফের বাংলা ছবিতে নিজেকে লড়িয়ে দেওয়ার চেষ্টা। শো শেষ হয়ে গিয়েছে জানতাম, আর কি ভুল জানতাম। গত রোববারও হোটেলের ঘরে যাকে বিদীর্ণ হতে দেখেছি হাতের শোচনীয় অবস্থা নিয়ে, যে বারবার মাথা নিচু করে বলেছিল কি পাপ করেছি জানি না, যে হাত ভাঙার জায়গাটা আবার 7 টুকরো হয়ে গেল, তাকেই তো জনসভায় দেখছি এই অবস্থাতেও ফিল্মের শুটিং করছে বলে শুনছি। দুটো কি আলাদা লোক? একজন আমার আপনার মতো সাধারণ মানুষ, অন্যজন ধরাচুরো পড়লেই নিজেকে দ্রুত উত্তীর্ণ করতে পারে এক যোদ্ধা। জানি না, তবে ফিল্মের চেয়েও মিঠুনের জীবনে যে অনেক বেশি উথাল পাথালি এবং রংবাহার, তাতে সন্দেহ নেই। প্রতিনিয়ত ওঠা পড়া, পুরো সাপ লুডোর বোর্ড, এই সাপ এই মই। আপাতত 3টে জাতীয় পুরস্কার, পদ্মভূষণ আর দাদাসাহেব ফালকের পর নতুন সাপ আবির্ভূত হলেও কিছু যায় আসে না। দাদাসাহেব ফালকে হলো ফিল্মের ভারতরত্ন যাকে বলে, ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার। সৌমিত্র চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চনরা পেয়েছেন অনেক বেশি বয়সে, মিঠুন সম্ভবত এই অভিজাত ক্লাবের কনিষ্ঠতম প্রতিনিধি, সেটাও তো বিশাল বড় সম্মান। কিন্তু আমি ভাবছি অন্য কথা। ভারতীয় চলচ্চিত্রের হল অফ ফেমে অধিষ্ঠান হয়ে গিয়েছে, শেষ দিনের শুটিংয়ের প্যাকআপের পর নতুন শট কী করে নেওয়া যাবে? এতগুলো বছরের না পাওয়া রাজনীতির আবর্ত ফিরিয়ে দিল, এমন কথা ভেসে আসছে। একটা মানুষ নকশাল আমলের অন্ধকার সময় জোড়াবাগান থানার রক্তাক্ত পেছনের গলি থেকে উঠে এসে পুলিশের তাড়ায় রাজ্য ছেড়ে অনাহারে থেকে চরম রোমহর্ষকভাবে মুম্বাইয়ে বাজি জিতল। 4টে তারা হোটেল বানালো, 3টে জাতীয় পুরস্কার পেল, আচমকা আবার ঢালের দিকে যেতে শুরু করলো। ছেড়ে দিতে হলো মুম্বাই। দাক্ষিণাত্যে নতুন ঘাঁটি গড়ার পরেও একটা সময়ের পর অপমান ক্লিন্ন মননে অদৃশ্য হয়ে গেল জনজীবন থেকে। রাজনীতিতে ফিরে সাফল্য পেল না, বরং বাঙালির একটা অংশের বিদ্রূপের শিকার হলো, যা এর আগে জীবনে কখনো হয়নি। আবার সেই কিনা জিতে নিল পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে। একটা সময় যে ঘোষিত রাষ্ট্রবিরোধী ছিল, তাকেই কিনা বরণ করে নিল রাষ্ট্র। পুরস্কার পাওয়ার খবর টুইট করলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এক জীবনে 5টা মস্ত জীবন কাটানো সিনেমাতে হয়, উপন্যাসে হয় নাকি ভাবা হয় না দৃশ্যত অসম্ভব বলে। প্রতি বছরের মন খারাপ করা 26শে জানুয়ারি থেকে পরিতৃপ্তি 30শে সেপ্টেম্বর, হোয়াট এ জার্নি হোয়াট এ সোলজার। এখনকার মতো অবশ্য ভাবছি, যাক, স্বীকৃতির ফল এই জীবনেই পাওয়া যায়। ভালো কাজের এটাও তো মোটিভেশন, যে কোথাও বসে কেউ না কেউ বিচারের বাণী শুনছে। দেরি হলো, অনেক দেরি হলো, কিন্তু ব্যাটার ছেলেগুলো আটকাতে তো পারলি না। চূড়ান্ত চাপের মুখে, হারের মুখে অদম্যতাই আসলে মিঠুন। এক লাইনে এটাই তো মিঠুন চক্রবর্তী। যাই হোক, এতটা লেখা আপনারা অবভিয়াসলি গৌতম বাবুর প্রোফাইলে গিয়েও পড়তে পারেন। তো
মানে আমার এই লেখাটা পড়ার একমাত্র উদ্দেশ্য আপনাদের সামনে যে তুলে ধরা একটা জার্নিকে, এমন একজন মানুষের জার্নি যাকে নিয়ে আমি যদি 1000টা ভিডিও তৈরি করি তাও হয়তো কম পড়ে যাবে। এই মানুষটাকে নিয়ে যদি রোজ আমি কথা বলি তাও হয়তো বলা কম পড়ে যায়। এটাই মিঠুন চক্রবর্তী। যাই হোক, আমরা খুশি, আমরা আনন্দিত। আমি একটা ছোট্ট আর্টিকেল আপনার সাথে শেয়ার করলাম। এরপর অবভিয়াসলি যদি এরকম মোটিভেশনাল কিছু পাই তার জার্নি সম্পর্কে আমি আপনাদের শর্টসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বারবার করে জানাবো। এগুলোই কিন্তু পাওয়া। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আপনাদের কি মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। জয় হিন্দ।